তো আমাদের নবম শ্রেণী তথ্য যোগাযোগ প্রযুক্তি দ্বিতীয় অধ্যায়, যেটা বইটা দ্বিতীয় অধ্যায়ের নাম হচ্ছে কম্পিউটার ব্যবহারকারী নিরাপত্তা। আমাদের পাঠ যে প্রথম পাঠটা আছে সেটা হচ্ছে কম্পিউটার রক্ষণাবেক্ষণের সফটওয়্যারের গুরুত্ব, সেটা নিয়ে আমরা একটু আলোচনা করব। তোমাদের বইয়ের পাঠ্য বইয়ে দেখবে যে প্রথম একটা ঘটনা, ঘটনাতে জাস্ট এই ধরনের ইয়ে আছে যে একদিন কলেজ পড়ুয়া মিনা বাবার কাছে ল্যাপটপ কেনার আবদার করে, তারপর তার বাবা তাকে পুরাই 5 প্রসেসর যুক্ত একটি ল্যাপটপ কিনে দিলেন। যেটা হয় মিনার ল্যাপটপের গতি দেখে অনেক মুগ্ধ হয়। দ্যাট মিনস অনেক গতির একটা ল্যাপটপ ছিল। কিছুদিনের মধ্যে সেই ল্যাপটপে অনেক সফটওয়্যার ইনস্টল করলো। সে ইনস্টল করার পরে এরকম ভাবে অনেক প্রসেস অবলম্বন করে সে সফটওয়্যার ইনস্টল করলো। ফলে ল্যাপটপটি আস্তে আস্তে ধীরগতির হয়ে যায়। পরে ল্যাপটপটি এতই গতিহীন হয় যে সে বাবার কাছে নতুন ল্যাপটপ কিনতে চায়। আচ্ছা বলো তো, তোমাদের টেক্সট বইয়ে এখানে মিনার নামের জায়গাতে কি নাম আছে পাঠ্য বইয়ের মধ্যে? স্টুডেন্টস, তোমরা কি আমার কথা শুনতে পাচ্ছ? স্যার এখানে লেখা রায়না। রায়না লেখা। রাইট রাইট, এখানে মিনার নামের জায়গায় কি আছে? রায়না আছে। রায়না কলেজ পড়তে হওয়ার পর যেটা চেয়েছিল সেটা। ওকে, আমরা তাহলে নামটা পেয়ে গেলাম যে রায়না মানে সে একটা ভালো মানের কম্পিউটার কিনেছে, প্রায় 5 প্রসেসর যুক্ত বা একটা ভালো মানের কম্পিউটার কিনেছে। প্রায় আস্তে আস্তে সে সফটওয়্যার ইনস্টল করা শুরু করলো। ইনস্টল করার পর সেটা আস্তে আস্তে আবার ধীরগতি হওয়া শুরু হলো। এবার এতই ধীরগতি হয়েছে যে সে তার বাবার কাছ থেকে আরেকটা ল্যাপটপ কিনতে চাইল। আরো একটি ঘটনা আছে অঙ্কন নিয়ে, মেবি, তাই না? তো সে ইন্টারনেটে বিভিন্ন সাইট ব্যবহার করে কাজ শুরু করে, এতে তার লেখাপড়ার অনেক উপকার হতে থাকে। বিভিন্ন রকম ইয়ে থেকে বন্ধুদের ইমেল করা, গান শোনা, ছবি দেখার কাজে ইন্টারনেট ব্যবহার করে করতে থাকে। তারপরে সে ইউএসবি পোর্টে পেন ড্রাইভ প্রবেশ করানোর সাথে সাথে, মানে একটা ফ্রেন্ড থেকে হয়তো বা পেন ড্রাইভ কালেক্ট করেছে, পেন ড্রাইভ পোর্টে পেন ড্রাইভ দেওয়ার সাথে সাথে দেখা গেল যে তার সব ফাইল শর্টকাট হয়ে গেছে। যে যেমন এটা হওয়ার পরে যেটা হচ্ছে কারেন্ট সার্ভার রিস্টার্ট হয়ে যায়, তারপরে বিভিন্ন ওয়েবসাইটে চলে যায়, এরকম অনেক কিছু সমস্যার সম্মুখীন সে হতে থাকে। স্যার ফাইল শর্টকাট হলে কি হয় স্যার? হ্যাঁ, ফাইল শর্টকাট কেন হয়, কি হয় না, ফাইল শর্টকাটটা কেন হয় আর কি হয়টা এটা পরে আসবে। এটা হচ্ছে কোন একটা ভাইরাসের আক্রমণ, যেখান থেকে তোমার ফাইলগুলিকে তোমার শর্টকাট করে ফেলে, শর্টকাট করে তোমার যেই মূল ফাইলটা আছে এটাকে হাইড করে ফেলে। এটা এমন ভাবে হাইড করে বেশিরভাগ সময় উদ্ধার করা খুব কষ্ট হয়। তো বর্তমানে টেকনোলজি আরেকটু আপডেট হয়ে গেছে, হাইড ফাইলটা খুঁজে বের করা যায়। তো শর্টকাট করে কি করতে, সে একটা ভাইরাস এখানে যুক্ত করে দেয়। যুক্ত করে দিলে যেটা হয়, তোমার স্টুডেন্টরা বা যারা শিক্ষার্থী আছে বা যারা কম্পিউটারে কাজ করছে, তারা সাধারণত বেসিক কাজগুলি করতে পারে না, করতে সমস্যার সম্মুখীন হয়। তো ভাইরাস নিয়ে আরো বিস্তারিত আলোচনা আছে, ক্লাস 8-এ তোমরা ভাইরাস নিয়ে পড়ে এসেছো। আচ্ছা স্যার। কিন্তু কম্পিউটারে তো আবার একটা নিজেই সিস্টেম থাকে যে ক্রিয়েট শর্টকাট নামে, তাহলে ওটা কেন থাকে? যখন রাইট বাটন মানে ডেস্কটপে যদি বা কোনো একটা ফাইলের উপরে যদি তুমি ক্লিক করো, আমি তোমাকে সেটা জাস্ট প্র্যাকটিক্যালি দেখিয়ে দিচ্ছি যে কোনো একটা ফাইলের উপরে যদি ক্লিক করো, হ্যাঁ, তো এখানে কিন্তু অপশন আসে যে নিউতে যদি যাও বা ক্রিয়েট শর্টকাট নামে একটা অপশন থাকে, সেন্ড টুতে যদি যাও,
সেখানে তোমার শর্টকাটের অপশন থাকে না, তবে এখানে যদি যাও নিউতে গেলে তোমার শর্টকাট করার অপশন থাকে এখানে। তো এরকম ভাবে সব জায়গায় তোমার অপশন থেকে থাকে, শর্টকাট করার জন্য অপশন থাকে। তো এখন কথা হচ্ছে তোমরা যদি একটু একটু চিন্তা করে দেখো যে তোমরা কম্পিউটার ব্যবহার করতে গিয়ে কি কি সমস্যা লক্ষ্য করো বা তোমরা অনুভব করো যে আমার এই সমস্যা আছে, এরকম একটু চিন্তা করো তো, প্রত্যেকে চিন্তা করে একটু বলো দেখি আমরা যে আসলে আমরা কিভাবে কম্পিউটার ব্যবহার করছি, এটা কিন্তু বেরিয়ে আসবে এখান থেকে। একটু বলো তো। অনুরাগ বলতেছিল, অনুরাগ বলো তো। অরুণাব, সরি অরুণাব বলতেছিলে। বলো তোমরা আসলে এইভাবে ক্লাসে বসে থেকে কথা না বললে, জিজ্ঞাসা করলে কথা না বললে কিন্তু সেটা সুন্দর হয় না। তোমরা যে আদৌ ক্লাসে আছো সেটা কিভাবে বুঝবো? যে প্রিন্স, আব্দুল্লাহ, আরিফ, সিফাত, মুনতাহা, শুভ্র, তোমরা কথা বলো, কেউ তো কথা বলতেছো না। আদৌ কি ক্লাসে আছো তোমরা? জি স্যার। আমি কিভাবে বুঝবো যে তোমরা স্যার ক্লাসে আসছি আছো? স্যার। তো কথা জিজ্ঞাসা করলে তো বলতে হবে, তাই না তানিম? জি স্যার। তো আমি জিজ্ঞাসা করছি, তোমরা বলছো না কেন কথা? তানিমের বাসায় কি কম্পিউটার আছে বা ল্যাপটপ বা ডেস্কটপ কিছু আছে কি? আচ্ছা স্যার। আচ্ছা, তো এই তুমি কম্পিউটার ব্যবহার করতে গিয়ে তোমরা তুমি কি কি সমস্যার সম্মুখীন হও, এরকম বলো তো শুনি আমরা। স্যার মাঝে মধ্যে স্যার কম্পিউটার এই কাজ করে না মাঝে মধ্যে। হ্যাঁ হয়ে যায়। জি স্যার। তারপর আবার স্যার মাঝে মধ্যে স্যার কোনো ক্লিক বাটনে কাজ করে না। মাউসের ক্লিক বাটনটা জি কাজ স্যার। করে না। মাউসের 2টা বা 3টা বাটন থাকে, হ্যাঁ, এগুলিতে মাঝে মাঝে কাজ করে না। আর কি হতে পারে? স্যার মাঝে মাঝে আর কোনো কারণ আর ছাড়াই রিস্টার্ট হয়ে যায়। আর কি কোনো সমস্যা হয়? অনেক সফটওয়্যার রেসপন্ড করে না। অনেক সফটওয়্যার রেসপন্স করে না। প্রত্যেকটারই কিন্তু কারণ আছে। তোমরা যে কথাগুলি বলেছো, মানে বলেছিল মনে হয় যে কারণ ছাড়া রিস্টার্ট, এটা কোনো একটা ভাইরাসের কারণ আছে, অথবা তোমার টেকনিক্যাল মানে হার্ডওয়্যার সংক্রান্ত কোনো সমস্যা আছে, সেটার কারণে সেটা হচ্ছে। আমরা এগুলি গিয়ে জানবো আমাদের এই অধ্যায়ের খুব লাস্ট পর্যায়ে একটা পাঠ আছে, সেই পাঠ থেকে আমরা ট্রাবল শুটিং সম্পর্কে জানবো। তারপরে আবার তানিমের কয়েকটা সমস্যা আছে, যে সমস্যাগুলি আসলে হার্ডওয়্যার সংক্রান্ত হয়ে থাকে। আবার মেশিন অত্যন্ত গরম হয়ে গেলেও সেটা অটোমেটিক রিস্টার্ট হতে পারে। অত্যন্ত গরম হওয়ার 2টা কারণ আছে অবশ্য। এক নম্বর কারণটা হচ্ছে তোমার যথাযথভাবে শীত ইয়ে মানে গরম বাতাসটা বের করে দেওয়ার কোনো পদ্ধতি নেই, এরকমও হতে পারে। তারপরে আবার হতে পারে যে তোমার অতিরিক্ত ব্যবহার করার কারণে। হুম স্যার অতিরিক্ত ব্যবহার করলে স্যার গরম হয়ে যায় সিপিইউ। তো ব্যবহার করলে গরম হয়, ওইটা তো অতিরিক্ত ব্যবহার করলে তখনই গরম হয় যখন তোমার এই গরম বাতাসটা এটা কাছ থেকে এটা ভেতর থেকে বের না করতে পারে, বের না হয় আর কি, তখন এটা অতিরিক্ত গরম হয়ে যায়। আরো কারণ আছে, অতিরিক্ত গরম হওয়ার আরো 2টা কারণ আছে। সেটার মধ্যে 1 নম্বর কারণ হচ্ছে তোমার ডাস্ট জমে যাওয়া। তোমার ডিভাইসের মধ্যে ডাস্ট জমে গেলে তোমার এটা হয়ে থাকে, ডাস্ট বা কেন কার্বন জমে যায়, তখন এটা আবার খুব বেশি হয়ে থাকে, গরম হয়ে যায়। তারপরে তোমার এই যে ব্যবহার করে একসাথে যদি অনেকগুলি সফটওয়্যার তুমি চালাও, হ্যাঁ, যেমন মনে করো যে আমি এখানে জুম চালাচ্ছি, আবার এখানে পাওয়ার পয়েন্ট, মাইক্রোসফট অফিস চালাচ্ছি, মানে পাওয়ার পয়েন্ট চালাচ্ছি, সাথে তোমার দেখা যাচ্ছে ওয়েব ব্রাউজার চালাচ্ছি, আবার সাথে যদি আমি একটা ভিডিও রেন্ডার দিই, তাহলে অটোমেটিক্যালি সেটা গরম হবেই। কারণ আমার এটার ক্ষমতা আছে যে কতটুকু কাজ করার, ওই কাজ করার ক্ষমতার থেকে বেশি যদি আমরা দিয়ে দিই, আমরা এখন আস্তে আস্তে আমরাও আধুনিক হচ্ছে, আমাদের যন্ত্রগুলিও আধুনিক হচ্ছে, অত্যন্ত আধুনিক হচ্ছে, তখন দেখা যায় যে এগুলিকে মাল্টিটাস্কিং করা হয়েছে। মাল্টিটাস্কিং তো বুঝো তোমরা? মাল্টিটাস্কিং বুঝো জি কিনা? স্যার। হ্যাঁ, যে ইয়েস স্যার। একসাথে, রাইট, একসাথে অনেক কাজ করাটাকে মাল্টিটাস্কিং বলা হয়।
অনেকগুলি কাজ করা, মাল্টি কাজ করাকে মাল্টিটাস্কিং বলা হয়। তো আমরা অনেকগুলি কাজ একসাথে করি। আমরা বাসায় যখন কাজ করি কম্পিউটারে, যখন পড়াশোনা করি কম্পিউটারে, কি করি, একটা কোন একটা প্লেয়ার দিয়ে একটা গান চালাই আগে। গানটা একদম স্লো মোশনে, মানে একদম অল্প সাউন্ডে শুনতে থাকি। দেখা গেছে যে এটাতে কিছু একটা টাইপ করতে থাকি, সাথে আরেকটা অন্য কাজ দিয়ে রাখি, মানে অনেকগুলি কাজ আমরা সবসময় সাধারণত করে থাকি। এখন কম্পিউটার বা ডেস্কটপ বা ল্যাপটপ চালু করে আমরা কেউ সাধারণত এই একটা সফটওয়্যার দিয়ে কাজ করে সাধারণত ক্ষান্ত থাকি না, আমরা একাধিক কাজ করে থাকি। তো এই বিষয়গুলি আমরা যদি একটু আমরা ওভারকাম করতে পারি, যে যখন যেটা কাজ সেটা করতে পারি বা করা উচিত, তখনই তোমার ডিভাইসটা থেকে তুমি সর্বোচ্চ ভালো পারফরমেন্স পাবে। ওকে, এটা তো আমাদের এই গল্প অনুসারে কথা বলতে গিয়ে আমরা সেটা বললাম। ওকে, আমরা একটু সামনে যাই। কম্পিউটারকে সচল ও গতিশীল রাখার উপায় আমরা কি কি আছে, কিভাবে কম্পিউটারকে গতিশীল রাখা যায়। কম্পিউটার বিশেষজ্ঞ হওয়া কি প্রয়োজন তোমার কম্পিউটার চালানোর জন্য? না, কম্পিউটার বিশেষজ্ঞ হওয়ার দরকার নেই। প্রয়োজন সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ। তুমি সফটওয়্যার দিয়ে এই কম্পিউটারকে তুমি রক্ষণাবেক্ষণ করতে পারো, ঠিক আছে। তারপরে সফটওয়্যার ভিত্তিক রক্ষণাবেক্ষণ, এটা কি তোমরা একটু বুঝতে পারছো কি? আমাদের অপারেটিং সিস্টেম আমরা যেটা চালিয়ে থাকি সেটা হচ্ছে, সাপোজ মনে করো উইন্ডোজ অপারেটিং সিস্টেম। আমরা বেশিরভাগ এটা উইন্ডোজ অপারেটিং সিস্টেম ছাড়া অন্য কেউ আছো কি যে আলাদা কোনো অপারেটিং সিস্টেম চালাও? তোমরা কেউ আছো অন্য ধরনের অপারেটিং সিস্টেম চালাও? না স্যার। কেবল আমরা বেশিরভাগ, হ্যাঁ, কেউ কেউ বলতে চাচ্ছো? না স্যার, সবাই উইন্ডোজ চালায়। উইন্ডোজে চালা, উইন্ডোজ ছাড়া আরো অনেকগুলো অপারেটিং সিস্টেম রয়েছে, যেটা আসলে আমরা সবাই উইন্ডোজের সাথে অভ্যস্ত। উইন্ডোজ অপারেটিং সিস্টেমের মধ্যে বিভিন্ন ধরনের ইন্টারনালি, মানে অপারেটিং সিস্টেমের ইন্টারনালি তোমার অনেকগুলি তোমার সফটওয়্যার দেয়া থাকে, ইউটিলিটি সফটওয়্যার, যেটার মাধ্যমে আমার ডিভাইসকে আমি রক্ষণাবেক্ষণ করতে পারি। তো এর মধ্যে তোমার ডিস্ক ডিফ্র্যাগমেন্ট আছে, তারপরে তোমার রেজিস্ট্রি ক্লিন আপ আছে, তারপরে নিয়মিত উইন্ডোজ আপডেট দিয়ে রাখা। হ্যাঁ, আমরা উইন্ডোজটা যদি আপডেট দিয়ে রাখি এবং উইন্ডোজের নির্ধারিত তোমার যদি সিকিউরিটি চেকআপটা অন রাখি, সিকিউরিটি চেকআপ সফটওয়্যার আছে যেটা, এবং বর্তমানে যে উইন্ডোজ 10 আমরা চালাই, আর উইন্ডোজ 10 এর নিজস্ব মানে ভাইরাস প্রোটেক্টর রয়েছে, এটার জন্য আলাদা করে অ্যান্টিভাইরাস সেটআপ দেওয়ার প্রয়োজন নেই। আমি নিজেও অ্যান্টিভাইরাস ব্যবহার করি না, কারণ উইন্ডোজ 10 এর নিজস্ব অ্যান্টিভাইরাস সিস্টেম আছে। সো এগুলো হচ্ছে ইউটিলিটি সফটওয়্যার, যেটা দিয়ে আমরা রক্ষণাবেক্ষণ করতে পারি। লিনাক্সের ক্ষেত্রেও ঠিক সেই রকম তোমার সিস্টেম রয়েছে। তারপর এখানে রেজিস্ট্রি ক্লিন আপ আছে, ঠিক আছে। রেজিস্ট্রি ক্লিন আপ করে রেজিস্ট্রি ক্লিন আপ ব্যবহার না করলে কম্পিউটার বা আইসিটি যন্ত্রপাতি ঠিকমতো কাজ করে না। রেজিস্ট্রি ক্লিন আপটা বুঝো কিনা? রেজিস্ট্রি ক্লিন আপ বলতে যে অপারেটিং সিস্টেম যখন কাজ করে, তো মাই কম্পিউটার যখন উইন্ডোজ অপারেটিং সিস্টেমে মাই কম্পিউটারে যাবে, তখন মানে আমার ডিস্কের যে ড্রাইভগুলি দেখা যাবে, যে ড্রাইভগুলি আছে, এটাতে রাইট বাটন ক্লিক করে প্রপার্টিজে গিয়ে আমি একটু তোমাদেরকে সরাসরি দেখাতে পারি। আমি যদি আমার পিসিতে যাই, তো রাইট বাটন ক্লিক করে দেখো প্রপার্টিজে যাই। হ্যাঁ, প্রপার্টিজে গেলেই সেটা দেখা যায় যে ডিস্ক ক্লিন আপ, যেটাকে রেজিস্ট্রি ক্লিন আপ নামে আমরা পরিচয় পেয়ে থাকি। সেখানে গেলেই তোমার কোথায় কি তোমার ক্লিন আপ আছে, দরকার আছে কিনা, ক্লিন আপ সিস্টেম ফাইলের মধ্যে অতিরিক্ত ফাইল আছে কিনা। হ্যাঁ, আমি কিন্তু সবসময় মুছে রাখি। দেখো এখানে একদম শূন্য দেখাচ্ছে, 0 বাইট দেখাচ্ছে, তার মানে যে আমার এটাতে অবশ্যই ভালো পারফরমেন্স আমরা আশা করতে পারি। এই কাজগুলি আমরা যদি নিয়মিত রেজিস্ট্রি ক্লিন আপ রাখি, তাহলে আমাদের যন্ত্রপাতি ঠিকভাবে কাজ করবে। যদি ক্লিন আপ না করি, তাহলে ঠিকভাবে কাজ করবে না। তারপরে ডিস্ক ডিফ্র্যাগমেন্ট,
ডিফ্র্যাগমেন্ট যদি আমরা এই একটা স্ক্রিনে চিত্র দেখছি, দেখো যে এই আমার মাউসের কার্সর এই মাথা থেকে এ মাথা পর্যন্ত, মানে সম্পূর্ণ মাথা পর্যন্ত যদি আমরা ডিস্কের একটা ড্রাইভ ধরি, দেখো নীল কিছু অংশ আছে, কিছু সাদা অংশ আছে, ঠিক আছে, কিছু লাল আছে, কিছু হলুদ আছে। এখন কথা হচ্ছে আমার হার্ড ডিস্কের এই মনে করো যে হার্ড ডিস্কটা যদি অতটুকু জায়গা হয়, ওটার মধ্যে এই নীল যতটুকু জায়গা আছে সেই জায়গাটা, বা নীল লাল হলুদ যে জায়গাটা আছে সেটার মধ্যে আমাদের ডেটা আছে, সেটার মধ্যে ডেটাগুলি থাকে, এবং এই ডেটাগুলি অনেক সময় এলোমেলো হয়ে যায়। তখন সেটাকে কি করি আমরা, যে ইয়ে করার জন্য ডেটাগুলিকে গোছানোর জন্য আমরা ডিফ্র্যাগমেন্ট ব্যবহার করি। তখন ফাইল ড্রাইভের মধ্যে ফাইলগুলি কি হয়, যে তোমার গুছিয়ে রাখা হয় ডিফ্র্যাগমেন্টের মাধ্যমে। তখন কি হয়, কম্পিউটারের গতি বৃদ্ধি পায়, ফাইলগুলি এলোমেলো থাকে না সিস্টেমেটিক্যালি। তো এবারে আসি আমরা কম্পিউটার ভাইরাস মুক্তকরণের উপায় কি। আমরা সাধারণত যেটা বলি, মানে আমাদের পাঠ থেকে, যে মূলত আমরা কোনো অ্যান্টিভাইরাস ব্যবহার করে, মাইক্রোসফট সিকিউরিটি এসেনশিয়াল আছে, তারপরে অ্যান্টিভাইরাস অ্যাভাস্ট অ্যান্টিভাইরাস আছে, যেটা ফ্রি অ্যান্টিভাইরাসের মধ্যে অথরাইজড অ্যান্টিভাইরাস যেটাকে বলা হয়। এটা হচ্ছে তোমার ফ্রির মধ্যে সবচেয়ে ভালো অ্যাভাস্টটা, ঠিক আছে। তারপরে ক্যাসপারস্কি আছে, ক্যাসপারস্কিটা পেইড ভার্সন, পেইড, এটা দিয়ে পুরো অনেকে ব্যবহার করে থাকি। আর এই প্রথমে আমরা যেটা দেখেছিলাম, ক্যাসপারস্কিটা আসলে খারাপ না, আবার একেবারে ভালো সেটাও বলা যাবে না। ক্যাসপারস্কি মনে করে যে আমরা সাধারণত ঔষধ খেলে আমাদের যেরকম মনে করে যে অ্যাডভান্টেজ আছে, আমাদের রোগটা ভালো হয়, কিন্তু এটা কিছু কিছু পার্শ্ব প্রতিক্রিয়াও থাকে, ঠিক। যে ক্যাসপারস্কি যে অ্যান্টিভাইরাসটা আছে, তো ওইটাতে এরকম বলা যায় যে এটার কিছু পার্শ্ব প্রতিক্রিয়া রয়েছে, যেটার কারণে অনেক সময় আমাদের যে হার্ড ডিস্ক যেটা থাকে, হার্ড ডিস্কের সিস্টেম ড্রাইভ যেটা থাকে, এটাকে ক্যাসপারস্কি কিন্তু টোটাল ব্লক করে নিয়ে তারপরে কাজ করে, সেখানে যেন কোনো রকম ভাইরাস এন্ট্রি করতে না পারে। তোমার যদি এটার মেয়াদ শেষ হয়ে যায়, এটা কিন্তু ব্লকটা ছাড়ে না, বাট ভাইরাস তখন স্ক্যান করে না, এটার ভেতরে যত ভাইরাস আছে এটা রেখে দেয়, ওই ভাইরাসগুলি অনেক সময় ছেড়ে দেয়, তখন দেখা যায় যে আরো বেশি সমস্যার সম্মুখীন হতে হয়। তো এগুলো হচ্ছে পাশাপাশি তুমি যখন ক্যাসপারস্কি ব্যবহার করবে, নিয়মিত কিনে প্রতি বছরে বছরে লাইসেন্স আপডেট করে রাখলে তাহলে তোমার কোনো সমস্যা নেই। তো বিষয়টা হচ্ছে যে তুমি কিভাবে ব্যবহার করছো, ব্যবহার করার উপায়গুলি যদি ভালোভাবে জানো তাহলে সমস্যাগুলি হয় না। তো আইসিটি যন্ত্রপাতি যদি অ্যান্টিভাইরাস ব্যবহার করি, আইসিটি যন্ত্রপাতি ভাইরাস মুক্ত থাকে, ব্যবহারকে নির্বিঘ্নে আইসিটি যন্ত্রপাতি ব্যবহার করতে পারে, কোনো বাধা বিঘ্ন ছাড়াই সেটা ব্যবহার করা সম্ভব হয়। তারপরে আমরা এখানে চলে আসে, আচ্ছা এখান পর্যন্ত আমাদের কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার, এতটুকু পর্যন্ত পড়েছি। এখানে আরেকটা জিনিস আছে যে আমরা এই যে প্রথম দিকে দেখিয়েছি যে রায়না তার কম্পিউটারে অনেক সফটওয়্যার ইনস্টল করেছে, সফটওয়্যার ইনস্টলের উপায়টা কি, এটা কি কেউ বলতে পারো? কেউ একজন বলো যে সফটওয়্যার ইনস্টলের উপায়টা কি। স্যার অ্যান্টিভাইরাস সফটওয়্যার।
অ্যান্টিভাইরাস সফটওয়্যার না, শুধু যে কোনো সফটওয়্যার ইনস্টল করার উপায়টা কি আমি সেটা জানতে চাইছি তোমাদের কাছে। মাইক্রোসফট স্টোরে গিয়ে মাইক্রোসফট স্টোর থেকে তুমি ইনস্টল করতে পারো, ফাইন। এছাড়া আমরা এরপর তো স্যার ব্রাউজারে সার্চ দিয়েও ইনস্টল করা যায়, ঠিক ওই আছে, বা সফটওয়্যারের ব্রাউজারে, সুনির্দিষ্ট ওয়েবসাইট থেকে। সেটা ঠিক আছে, কিন্তু ব্রাউজারে তুমি সার্চ দিয়ে তুমি একটা সফটওয়্যার খুঁজে পেলে সেটাকে ডাউনলোড করলে, তারপরে ডাউনলোড করার পরে ইনস্টল করবে কিভাবে? আমরা একটু স্যার অটোমেটিক একটা আসবে স্যার। স্যার এক্সট্রাক্ট করা লাগে। এক্সট্রাক্ট করা লাগে, তাই না? আমরা এই জায়গাতে দেখেছিলাম যে একটা প্রথমে আমি যদি এক্সট্রাক্ট করলে, যদি এটা যদি তোমার কম্প্রেসড করা থাকে তখন এক্সট্রাক্ট করা লাগে, কম্প্রেসড যদি না থাকে সরাসরি তোমার প্রথমে সিকিউরিটি ওয়ার্নিং আসে একটা, যে উইন্ডোজ তোমাকে বলে যে একটা সফটওয়্যার ইনস্টল করতে চাচ্ছে, সফটওয়্যারটার নাম এই সফটওয়্যার পাবলিশার এই, সফটওয়্যারটা এই ধরনের, আর কোথায় ইনস্টল হবে সেটা দেখিয়ে দিয়ে তোমাকে একটা সিকিউরিটি ওয়ার্নিং দেয়। তুমি যদি মনে করো যে এটা তোমার জন্য ঠিক আছে, তুমি সেটা করতে চাচ্ছ, তাহলে তুমি রান বা ইয়েস এ ক্লিক করবে, করলে তুমি তোমার সফটওয়্যার ইনস্টল হওয়া শুরু হবে। কারণ উইন্ডোজ অপারেটিং সিস্টেম তোমার কাছ থেকে জেনে নেবে যে তুমি এটা চাচ্ছ কিনা, নাকি সফটওয়্যারটা নিজে নিজে ইনস্টল হতে চাচ্ছে। নিজে নিজে ইনস্টল হওয়া মানে কোনো একটা ভাইরাস নিশ্চয়ই সেটা। যদি কিছু কিছু সফটওয়্যার আছে সে নিজে নিজে তোমাকে জিজ্ঞাসা করবে না, সে নিজে নিজে ইনস্টল হয়ে যাবে, দিস ইজ এ ভাইরাস। আর তখন ওই যে উইন্ডোজের সিকিউরিটি যেই অপশনটা আছে সেই অপশনটা তো কাজ করে না। তুমি যখন একটা সফটওয়্যার ইনস্টল করতে চাইবে, দেখবে যে তোমার কাছে সিকিউরিটি ওয়ার্নিং দেবে, ওয়ার্নিং দিলে তুমি যদি রাজি থাকো তাহলে সেটা ইনস্টল হওয়া শুরু হবে। তুমি রান বা ইয়েস ক্লিক করার পর তোমার সফটওয়্যার লোকেশনটা দেখাবে, যে কোথায় ইনস্টল করতেছো সেই লোকেশনটা দেখাবে, দেখানোর পরে সেটা ইনস্টল হওয়া শুরু হবে। ইনস্টল হয়ে ফাইনালি ফিনিশে ক্লিক করলে তোমার সফটওয়্যারটা ইনস্টল শেষ হবে। তুমি যে কোনো সফটওয়্যার ইনস্টল করতে যাও, বেসিক স্টেপগুলি এইটা। এছাড়া অন্যান্য সফটওয়্যার বেসড যদি কোনো এক্সট্রা প্যারামিটার বা এক্সট্রা কোনো কাজ থাকে, সেটা তাৎক্ষণিকভাবে ইয়েস বা তোমার নেক্সট এই বাটনগুলি চেপে তোমার সামনের দিকে যেতে হয়। তুমি যদি কোনো কনফার্মেশন থাকে বা কোনো অপশন বাছাই করার থাকে, সেগুলি বাছাই করে তারপরে সামনের দিকে আস্তে আস্তে ইনস্টলেশন প্রক্রিয়া শেষ করতে হয়। এগুলো হচ্ছে অ্যাকচুয়ালি সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া। সব সফটওয়্যারে যে কেবলমাত্র মাইক্রোসফট স্টোর থেকে পাওয়া যাবে অথবা কোনো সোর্স থেকে পেলে সেটা সরাসরি ইনস্টল করে দেয়, অথবা কিছু কিছু এখন অনলাইন বেসড পোর্টাল হয়েছে যারা নাকি প্রথমে একটা ইনস্টলার ফাইল তুমি ডাউনলোড করতে হয়, ইনস্টলার ফাইলটা যখন রান করবে তখন সরাসরি ওয়েবসাইট থেকে ডাউনলোড করে সফটওয়্যারটা ইনস্টল করে দেয়, তোমাকে র সফটওয়্যার ফাইলটা তোমাকে দেয় না। তো এই সিস্টেমটা এখন চলে আসছে। তো আমরা মূলত সফটওয়্যার ইনস্টলেশন প্রক্রিয়া হচ্ছে প্রথমে আমাদের সিকিউরিটি ওয়ার্নিং একটা আসে, সেটাতে যদি আমরা রাজি থাকি তাহলে আস্তে আস্তে সামনের দিকে গিয়ে বিভিন্ন অপশন ক্লিক করে তোমরা সামনের দিকে গিয়ে আমরা একটা সফটওয়্যার ইনস্টল করতে পারি। এখন পর্যন্ত আর কারো কোনো সমস্যা আছে কিনা? না স্যার। সবাই কি সব পারো বুঝো মনে হচ্ছে, মাশাআল্লাহ, তোমরা আসলে বুঝো, ভালো বুঝো। তো আমি কি সামনের দিকে যাব নাকি এই বিষয়গুলি নিয়ে আরো আলোচনা করব? রেজিস্ট্রি ক্লিন আপের আরো কিছু জায়গা আছে। রেজিস্ট্রি ক্লিন আপ না শুধু কম্পিউটার ক্লিন আপের, কম্পিউটার গতি বৃদ্ধি করার জন্য আরো কিছু অপশন আছে, তোমরা সেগুলি জানো কিনা স্টুডেন্টস? তোমরা তো এমন না ভাবে স্যার। বসে দেখিয়ে যাবো, তোমরা তো এমন ভাবে থাকো যে তোমাদের আসলে অবস্থান বোঝাটা খুব দায়, যে তোমরা আসলে ক্লাসে আছো কি না সেটা আমি কিন্তু বুঝতে পারছি না, জিজ্ঞাসা করলে কথা বলো না।
সবাই একদম নিশ্চুপ থাকো, কেউ তো ঘুমিয়ে থাকো নাকি, এটা আমার বোঝার কোনো উপায় নেই। দেখি আজকে প্রিন্সিপাল হ্যাঁ স্যার সাথে স্যার। আলোচনা যে স্যার ওরা ভিডিও ক্যামেরা অন করিয়ে তারপরে ক্লাস নেবে, নতুবা সব এরকম করলে তো সম্ভব হবে না। প্রশ্ন করলে অবশ্যই জবাব দিতে হবে, যদি জবাব না দাও তাহলে সেই কাজটাই করতে হবে, অফিস নোটিস করাই দেবো। এমনিতে মার্চের 30 তারিখ থেকে এই কলেজ খুলে যেতে পারে। স্যার খুললে কি আমাদের সব ক্লাস হবে? তো সব ক্লাস হবে না, তোমাদের তো সপ্তাহে একদিন করে তোমাদের যেতে হতে পারে বর্তমানে আর কি, হয়তো ঈদের আগ পর্যন্ত এটা হবে। তবে ক্লাস 10, 5 আর 12, হ্যাঁ, তারা হয়তো প্রতিদিন ক্লাস করবে আর কি। আর স্যার রমজানে ক্লাস হবে, ওইটা কি? এটাও সত্য। আমাদেরও স্যার। কি সবার বলে হবে। স্যার? মানে স্যার যারা যাদের এই যে পরীক্ষা এসএসসি আর এইচএসসি তারা নাকি সবাই? সবার ওই যে সপ্তাহে একদিন করে যাওয়া। বুঝো না যে আমাদের কলেজে কিন্তু অলরেডি বিষয়টা নিয়ে নোটিশ হয়েছে, তোমরা পেয়েছো কিনা জানি না। কলেজ খোলার পরে কারা কোন দিন কলেজে আসবে সেটা নোটিশটা অলরেডি দেওয়া হয়েছে। এই ছিলাম আমাদের মেবি স্যার মঙ্গলবার ছিল। মঙ্গলবার ছিল না, মঙ্গলবার আছে, নোটিশটা এখনো বাদ হয়নি। হ্যাঁ, ক্লাস 9 হতো মঙ্গলবার। আচ্ছা, আমরা তোমাকে আরো একটু বিষয় দেখাচ্ছি। রেজিস্ট্রি ক্লিন আপ করাটা তো আমরা দেখলাম, কিন্তু আরো কিছু ক্লিন আপ আছে। হ্যাঁ, একটা আছে যে তোমার মেমোরি ক্লিন আপ আছে। মেমোরি ক্লিন আপের জন্য তোমার মেমোরি বলতে যেই ড্রাইভটা সাধারণত কম্পিউটারের ডিফল্ট ড্রাইভ থাকে সেটা হচ্ছে সি ড্রাইভ। তোমরা কি জানো ড্রাইভটা সি হলো কেন, এখানে এ হলো না কেন প্রথম ড্রাইভটা, বা বি হলো না কেন? না স্যার। এই জিনিসগুলো অবশ্যই তোমাদের জানা দরকার। নাম্বার 1 হচ্ছে, যখন ড্রাইভ সিস্টেম আসে কম্পিউটারে, উইন্ডোজ অপারেটিং সিস্টেম ড্রাইভ নিয়ে আসছেন, তো এই ড্রাইভ আনার পর তখন কিন্তু কেবলমাত্র ড্রাইভ বলতে ফ্লপি ডিস্ক ড্রাইভ ছিল। সেটা ছিল কি ফ্লপি ডিস্ক ড্রাইভ। ফ্লপি কি তোমরা কেউ দেখেছো? স্যার জানি না, দেখতেও পারি না। ফ্লপি ড্রাইভ যদি আমাদের প্রতিষ্ঠান খুলে যায় তখন না হয় তোমাদেরকে দেখানোর চেষ্টা করব আমি। আমার কাছে অবশ্যই ফ্লপি ড্রাইভ আছে। ফ্লপি ডিস্ক যদি আমরা দেখি, দিস ইজ ফ্লপি ডিস্ক। হ্যাঁ, জি স্যার, দেখেছি। ব্যবহার তো অবশ্যই করোনি, কারণ তোমরা এই যুগের ছেলেবেলে ব্যবহার করোনি। আমি হ্যাঁ, এই ফ্লপি ডিস্ক ড্রাইভ যেটা ছিল, এই ফ্লপি ডিস্ক ড্রাইভ সবসময় এয়ার ড্রাইভ হিসাবে ব্যবহৃত হতো। ফ্লপি ডিস্ক ড্রাইভ যখন এয়ার ড্রাইভ হিসেবে ব্যবহৃত, এটা একটা ডিস্ক ড্রাইভ, মানে সিডি ড্রাইভে আমাদের যেরকম একটা ড্রাইভ আছে এরকম একটা ড্রাইভ ছিল ফ্লপি ড্রাইভ। আর এই ফ্লপি ড্রাইভটা ছিল তোমার এয়ার ড্রাইভ। এয়ার ড্রাইভ থাকার কারণে তো তখন সিস্টেম, মানে আমাদের যে অপারেটিং সিস্টেম আছে তাকে বলাই হয়েছে যদি ফ্লপি ডিস্ক ড্রাইভ থাকে সে অটোমেটিক্যালি সেটা এয়ার ড্রাইভ নিয়ে নিত। এবং জিপ ড্রাইভ নামে একটা ড্রাইভ ছিল যেটা বি ড্রাইভ হিসেবে ব্যবহৃত হতো। তখন বলা হতো যে পোর্টেবল যদি কোনো আর ডিভাইস তার ড্রাইভ থাকে তখন সেটা বি ড্রাইভ হিসেবে ব্যবহৃত হবে। জিপ ড্রাইভ নামে একটা জিপ ড্রাইভ, ZIF নামে একটা ড্রাইভ ছিল, সেটা ব্যবহার হতো বি ড্রাইভ হিসেবে। তখন যখন নাকি হার্ড ডিস্ক ব্যবহার শুরু হলো তখন বলা হলো যে হার্ড ডিস্কের যে ডিফল্ট যে ড্রাইভটা থাকবে উইন্ডোজের জন্য সেই ড্রাইভটা হবে সি, মানে একদম ফিক্স করা ছিল। কিন্তু এখন দেখা গেছে যে এ ড্রাইভ বা বি ড্রাইভ এই ডিভাইসগুলি মেমোরি এত ছোট হয়। ফ্লপি ডিস্ক ড্রাইভের সর্বোচ্চ মেমোরি ছিল তোমার 1.44 মেগাবাইট। 1.44 মেগাবাইট, কথাটা কি বুঝতে পারছো? 1.44 মেগাবাইট বিষয়টা কি বুঝতে পারছো তোমরা কতটুকু জায়গা স্টুডেন্টস? জি স্যার।
এটা হচ্ছে ফ্লপি ডিস্ক ড্রাইভ হচ্ছে 1.44 মেগাবাইট। এই কথাটাকে তোমরা চিন্তা করতে পারছো যে 1.44 মেগাবাইট মানে কতটুকু জায়গা? একেবারেই সামান্য, একেবারে আমাদের এখনকার তুলনায় একেবারেই সামান্য। সেটা স্যার আমাদের কাজে লাগবে না এটা, স্যার এটা আমাদের কাজে পৌঁছাবে না। হ্যাঁ, এটা বর্তমানে যে ডেটা পরিমাণ যত বেশি, যে আসলে 1.44 মেগাবাইট ড্রাইভ দিয়ে আমরা কিছুই করতে পারবো। তো যা হোক, একসময় সেটা আমরা ব্যবহার করেছি, একদম খুব ভালোভাবে ব্যবহার করেছি। তো এই ড্রাইভগুলিতে যখন তোমার ডেটা থাকতো তখন আমরা সেইভাবে ব্যবহার করতে হতো। ওকে, এখন আমরা মনে করি যে আমাদের সি ড্রাইভটা হচ্ছে আমাদের ওই যে সেই অনুপাতে এ ড্রাইভ বি ড্রাইভ বাদ দিয়ে সি ড্রাইভ আসছে। এখন ডিফল্ট ভাবে সি ড্রাইভকে আমরা আমাদের হার্ড ডিস্কের মূল ড্রাইভ বলে থাকি আর কি, যেখান এ থেকে ড্রাইভ আমরা বি ড্রাইভ এরকম বলতে কি কোনো ড্রাইভ আছে? এখন আর এরকম কোনো ড্রাইভার ব্যবহার হয় না। এটা দেখবে যে তোমার কোনো সিস্টেম, তোমার কোনো অপারেটিং সিস্টেমই তোমার এই এ ড্রাইভ বি ড্রাইভ বলতে কোনো ড্রাইভকে শু করে না, করবেও না। কারণ এগুলি সে ফিক্স করা ছিল দুইটা ডিভাইসের জন্য, এবং সেগুলির জন্যই তোমার সেটা এখনো দুইটা কি বরাদ্দ কি আছে। স্যার? বা এটা ফ্লপি ড্রাইভ আর জিপ ড্রাইভ সেটা বলেছি। এগুলি তো এখন আমরা ব্যবহার করছি না, মানে ডিভাইস গুলোও নেই, ড্রাইভ গুলোও নেই। ঠিক আছে, স্যার তাহলে সি ড্রাইভটা কেন বেঁচে আছে? সি ড্রাইভ হচ্ছে হার্ড ডিস্কের জন্য। হার্ড ডিস্ক যদি মনে করো হার্ড ডিস্ক কখনো মারা যায় তখন এটাও বাদ যাবে। হার্ড তবে ডিস্কের কোনো বিকল্প আছে? হার্ড ডিস্কের বিকল্প, হার্ড ডিস্ক যেটা ছিল একটা ডিস্কের মধ্যে তোমার একটা চাকরির মধ্যে সিডির মতো একটা ছিল, সিডির মতো আছে, এটা কন্টিনিউয়াসলি ঘুরতে থাকে। হ্যাঁ, অনেক সময় সিডিতে ড্রাইভে যদি ক্র্যাশ করে যায়, মানে কোনো চলন্ত অবস্থায় যদি এটা কোনো নড়াচড়া হয় তখন ড্রাইভটা নষ্ট হয়ে যায়। তো সেটার বিকল্প হিসাবে এখন এসএসডি আনা হয়েছে। এসএসডি যেটা আছে সলিড স্টেট ড্রাইভ, যেটাকে তোমার চিপের মাধ্যমে যেটা করা হয়, এবং সেটার পরেও আরেকটা চলে আসছে, এটা M.2 বলা হয়। M.2 ড্রাইভ আছে, যেটা এগুলিকে এখনো হার্ড ডিস্ক হিসাবেই তোমার এটা হার্ড ডিস্ক হিসেবে এটাকে স্বীকৃতি দেওয়া হয়েছে, যে কারণে সি ড্রাইভটা এখনো তোমার ডিফল্ট ড্রাইভ হিসেবে রয়ে গেছে। ওকে, পরবর্তীতে আরো কোনো মানে বেটার ভার্সন আমরা হয়তো পেতে পারি। এখন আমরা আসি সি ড্রাইভটাকে কিভাবে ক্লিন রাখবো। সি ড্রাইভ ক্লিন থাকা মানে কম্পিউটারের গতি বৃদ্ধি হওয়া। এখানে তোমার রান নামে একটা সফটওয়্যার আছে এই অপারেটিং সিস্টেমে। রান নামে অপারেটিং সফটওয়্যারটার মাধ্যমে আমরা আমাদের সি ড্রাইভকে ক্লিন রাখতে পারি। কয়েকটা কমান্ড লিখে এখানে ওপেন TEMP টেম্প, উইন্ডোজের যে নির্দিষ্ট একটা টেম্প ফোল্ডার আছে, টেম্পোরারি ফাইল, টেম্পে ক্লিক করলে যে উইন্ডোজের টেম্পোরারি ফাইলের ফোল্ডারটা ওপেন হয়ে গেছে। এখানে Ctrl+A চেপে সবগুলো সিলেক্ট করে কিবোর্ড থেকে ডিলিট চাপলেই সেটা ডিলিট হয়ে যাবে। কিছু ফাইল ডিলিট হবে না, যেটা রানিং ফাইল থাকে সেটা তোমার ডিলিট হবে না। ঠিক আছে, এই হচ্ছে তোমার একটা সিস্টেম, যে শুধুমাত্র ইয়ের জন্য, মানে টেম্প ফাইলের জন্য। আরেকটা আছে, তুমি যদি দেখো সেটা হচ্ছে %temp যদি দাও, এটা হচ্ছে তোমার ডেটা টেম্পোরারি ফাইল। হ্যাঁ, এই যে দেখো এখানে আমরা যে কাজগুলি করছি সেই ডেটা টেম্পোরারি ফাইলগুলি তৈরি হয়। এটাকে Ctrl+A চেপে সিলেক্ট করে সবগুলিকে দেখো 322 মেগাবাইট এটাতে টেম্পোরারি ফাইল জমা হয়ে আছে, যেগুলি আসলে কোনো কাজের নয়। তো এই ফাইলগুলিকে আমরা ডিলিট করে দিতে পারি। ঠিক আছে, এই ফাইলগুলিকে ডিলিট করে দিলে আমাদের কম্পিউটারের গতি আরো বৃদ্ধি পাবে। ঠিক আছে, এছাড়া প্রসেসরের ক্যাশ মেমোরি আছে। ঠিক আছে, এই ক্যাশ মেমোরি যখন ক্যাশ মেমোরিটা তোমার ক্লিন রাখতে হবে, এটার জন্য একটা কমান্ড আছে, সেটা হচ্ছে প্রিফেচ নামে একটা কনসেপ্ট, PREFETCH। প্রিফেচে যখন ক্লিক করবে তোমার এই যে এগুলো হচ্ছে উইন্ডোজ প্রিফেচ, দেখো একটা ফোল্ডার আছে সেখানে এই ফাইলগুলি যদি তুমি Ctrl+A চেপে ডিলিট করে দাও তাহলে দেখা যাবে যে তোমার কম্পিউটারের গতি আরো অনেক বৃদ্ধি পাবে। ঠিক আছে, তোমার কম্পিউটারের গতি আরো অনেক বৃদ্ধি পাবে।
এই হচ্ছে তোমার কিছু কিছু কাজ যেগুলি করলে সাধারণত তোমার কম্পিউটারের গতি বৃদ্ধি পায়, কাজ বৃদ্ধি পায়। এগুলি আমরা অবশ্য পরবর্তীতে আমরা দেখবো বিভিন্ন ক্লাসে। ঠিক আছে, তো আমরা আগামী ক্লাসে নিশ্চয়ের মধ্যে তোমরা একটু দেখে ফেলেছো আগামী ক্লাসে আমরা কি নিয়ে আলোচনা করব। আগামী ক্লাসে আলোচনা হবে ওয়েবে নিরাপদ থাকা। এতক্ষণ দেখছো কম্পিউটারে কিভাবে তুমি নিরাপদ থাকতে পারো। আগামী ক্লাসে মানে পরীক্ষার পর মনে হয় সেটা আলোচনা হবে যে কিভাবে আমরা ওয়েবে নিরাপদ থাকি। তো সে পর্যন্ত তোমরা পরীক্ষা ভালো দাও, আর ক্লাস পর্যন্ত স্যার ফিরে আবার আসো। ক্লাস কবে থেকে শুরু হবে পরীক্ষার পর? এই তো পরীক্ষার পর থেকে 18 তারিখ থেকে ক্লাস শুরু হবে, নোটিশ হয়েছে তাই না? রিপোর্ট টু প্রিন্সিপাল অবশ্যই তোমরা নোটিশ দেখেছো। তো যাই হোক, সে পর্যন্ত তোমরা ভালো থাকো। তো আজকের মতো যাচ্ছি। আজকে অবশ্য প্রিন্সিপাল স্যারের একটা লাইভ অনুষ্ঠান আছে, সেটাতে যেতে হবে এখন কলেজে। যাই হোক, তো সে পর্যন্ত ভালো থাকো। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। স্যার আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।